প্রায় 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। ন্যায্য হিস্সা বুঝে পেতে দাবি উত্থাপন করবে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপি বৈঠক। জমির উদ্দিন সরকারের নেতৃত্বে অংশ নেবে 5 সদস্যের প্রতিনিধি দল। পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশের রেল ব্লকেট কর্মসূচি স্থগিত। দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর আসতে পারে নতুন সিদ্ধান্ত। বাণিজ্যিক কার্যক্রমে যেতে লাইসেন্স আবেদন স্টারলিংকের নন জিও স্টেশনারি সার্ভিস নীতিমালা প্রস্তুত থাকছে সরকারি নিয়ন্ত্রণের সুযোগ। সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে ভয়ঙ্কর খুনি শান্তা ইসলাম। পরকীয়া প্রেমিককে পেতে একের পর এক হত্যাকাণ্ড, হত্যার বিচার দাবি পরিবারের। ইসরায়েলি হামলায় গাজায় এক সাংবাদিক সপরিবারে নিহত। 24 ঘন্টায় আরো 35 ফিলিস্তিনিকে নৃশংস হত্যা। মৃতের সংখ্যা ছাড়ালো 51,000। এবং চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে হারিয়ে সেমিতে আর্সেনাল। বায়ার্ন মিউনিখকে রুখে দিতে শেষ 4 নিশ্চিত করল ইন্টার মিলান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। 1.5 দশক পর আজ হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। এতে অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিস্যার দাবি তুলবে বাংলাদেশ। বৈঠকে অংশ নিতে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে দেশটির সাথে অর্থনৈতিক ও দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অসমাপ্ত নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এবং ডিসেম্বরে মিশরে অনানুষ্ঠানিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। এর আগে 2010 সালে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৈঠক আজ সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন, যেখানে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সহ বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা জাতীয় ঐকমত্য কমিশনে গত 23 মার্চ 6 সংস্কার কমিশনের প্রস্তাবে মতামত জমা দেয় বিএনপি। সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের ডাকা রেল ব্লকেট কর্মসূচি শিথিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ বৈঠকে বসছেন আন্দোলনরত সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৈঠক থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারা দেশের রেল ব্লকেট কর্মসূচি শিথিল থাকবে। বৃহস্পতিবার ভোর 4টার দিকে এক ভিডিও বার্তায় একথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারি। এতে বলা হয়, বৈঠকে 6 দফা সহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তার উপর ভিত্তি করে আসবে পরবর্তী কর্মসূচি। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে গতরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানকে প্রত্যাহার করা হয়। বিশ্বজুড়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় উঠে এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় উঠে আসে এ তথ্য। বুধবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। অর্থনৈতিক খাত সহ সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন ডক্টর ইউনূস। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়। বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের জন্য প্রতি বছর 100 জনকে তালিকাভুক্ত করে ম্যাগাজিনটি। তালিকায় আরও আছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লুডিয়া শেইনবাউম, মার্ক জাকারবার্গ সহ অন্যান্য খ্যাতনামা ব্যক্তিবর্গ।
দর্শক, একটু আগে যেমনটি জানাচ্ছিলাম, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রেল ব্লকেট কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এবং তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা কি বলছেন? কখন নাগাদ শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন শিক্ষার্থীরা, কিছু জানতে পেরেছেন কিনা? যদি এখন পর্যন্ত যেটি জানা গেছে যে শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু তারা রওনা দিয়েছেন এবং তারা বৈঠকে যখন আজকে বসবেন তাদের একটা কথা তারা স্পষ্টভাবে আজকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে তাদের যে 6টি দাবি আছে সেই দাবিগুলো যদি মানা না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের কর্মসূচি আরও বেশি কঠোর হবে বলে তারা জানিয়েছেন। এবং এছাড়াও কিন্তু তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে, যেমন ল্যাব সহকারীকে জুনিয়র ইন্সট্রাক্টর পদোন্নতি দেয়া বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবি সহ যে 6টি দাবি রয়েছে, এই দাবিগুলো নিয়ে তারা যেহেতু আন্দোলন করছেন, তাদের এই কর্মসূচি কিন্তু তারা আজকের জন্য তারা বলেছেন যে তারা শিথিল করেছেন। তবে তাদের যে দাবিগুলো আছে সবগুলো দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে তাদের অবস্থান আরও বেশি কঠোর হবে এবং তারা যেভাবে হচ্ছে গতকালকেও তারা আন্দোলন চালিয়েছে সেটিও তারা চালাবেন বলে তারা জানিয়েছেন। এবং এর পাশাপাশি যদি একটু বলি যে এছাড়াও কিন্তু তারা বলছেন যে কুমিল্লাতে যে ঘটনাটি ঘটেছে, যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সেটিরও কিন্তু তারা প্রতিবাদ করছেন এবং বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কেন হামলা করেছে সেটি নিয়েও তারা আজকে আসলে কথাবার্তা বলবেন এবং বৈঠকে তারা বসবেন। এবং তাদের একটা কথা তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা দাবি আদায়ের জন্য যা যা করা প্রয়োজন তারা এবার করবেন এবং শক্ত হাতেই তারা এবার মাঠে নেমেছেন এবং তারা যতক্ষণ না পর্যন্ত আসলে দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং তাদের যে কর্মসূচিটি রয়েছে সেটি আসলে তারা চালিয়ে যাবেন। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এখান থেকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা ইতিমধ্যে বের হয়েছেন, তারা সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং এর পরবর্তীতে আসলে কি ঘটবে বা এর পরবর্তীতে তারা আসলে কোন দিকে যাবে সেটি আসলে নির্ভর করবে যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে তার উপরে। তো চৈতি, এই ছিল আমার কাছে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিতে শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম। গত 9 এপ্রিল পরীক্ষামূলক যাত্রা করলেও বাণিজ্যিক কার্যক্রম চালুর উদ্দেশ্যে এনজিএসও সার্ভিস লাইসেন্স আবেদন করেছে বলে জানিয়েছে বিটিআরসি চেয়ারম্যান। ইতিমধ্যে স্টারলিং সহ অন্যান্য নন জিও স্টেশনারি সার্ভিসের নীতিমালা তৈরি করছে সরকার। এই নীতিমালা মেনেই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেবে বলে জানান তিনি। এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের অন্যতম জনপ্রিয় সেবা স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। 2019 সালে প্রথম 60টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করার পর ধাপে ধাপে কয়েক হাজার স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথ বা লো আর্থ অরবিটালে অবস্থান করে বিশ্বব্যাপী ইন্টারনেট কভারেজ নিশ্চিত করছে। দুর্গম অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট, লো লেটেন্সি, সহজ সেটআপ ও বিশ্বস্ত সংযোগের মাধ্যমে পৃথিবীর 125টির বেশি দেশে পৌঁছে গেছে স্টারলিংক। গত 9 এপ্রিল ঢাকায় বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলক এই সেবা চালু করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান। বাণিজ্যিক সেবা চালুর পর স্টারলিংকের ডিভাইস সেটআপে এককালীন খরচ হবে 349 থেকে 599 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 75 হাজার টাকা, এবং মাসিক ফি দাঁড়াবে 120 মার্কিন ডলার বা 15 হাজার টাকা প্রায়। নন জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রেগুলেটরি ও লাইসেন্সিং গাইডলাইন্স প্রণয়ন করেছে বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ইতিমধ্যেই গাইডলাইন অনুসারে লাইসেন্সের আবেদন করেছে স্টারলিংক। ওরা এই মাসের প্রথম দিকে আবেদন মাত্র জমা দিয়েছে। এখন আমি আপনাকে বলেছি আমরা যাচাই বাছাই করছি, করে এটা আমরা পাঠাবো মন্ত্রণালয় পূর্ব অনুমোদনের জন্য। সরকার পূর্ব অনুমোদন দিলে আমরা তাদেরকে লাইসেন্স ফি জমা দিতে বলবো, তারপর লাইসেন্স ফি দিব। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতি ও সরকার চাইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান তিনি। সমস্ত অপারেটরদের, টেলিকম অপারেটরের জন্য যে জিনিসটা প্রযোজ্য আছে ওরকম একটা ক্লজ এই গাইডলাইনেও আছে, সেটা হচ্ছে লফুল ইন্টারসেপশনের ব্যবস্থা থাকতে হবে। এখন লফুল ইন্টারসেপশন জিনিসটা কি, এটা হচ্ছে আইনের ব্যাপার। হোয়াট ইজ লফুল, এটা সংসদ যখন যেভাবে আইন প্রণয়ন করবে তখন সেভাবে করে হবে। সংসদ যদি মনে করে এটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে।
এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা যারা গত 30 বছর 35 বছর যাবত আমরা বাংলাদেশে ব্রডব্যান্ড সেবাটা দিয়ে যাচ্ছি, আমাদের সেফগার্ডের জায়গাটা কোথায়? আমাদের লাইসেন্স ফি এবং তাদের লাইসেন্স ফি কি একই ধরনের হবে আমরা জানি না। তারা বিদেশি প্রতিষ্ঠান, তারা যত টাকা ইনকাম করবে পুরোটাই কিন্তু বাইরেই চলে যাবে। আমরা কিন্তু লোকাল এন্টারপ্রেনার, আমাদের জন্য এক্সট্রা কিছু সুবিধা থাকা উচিত। তবে স্টারলিংকের সেবা জনগণের আয়ত্তে রাখার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পরকীয়া প্রেমিককে পেতে একের পর এক হত্যাকাণ্ড, মামলা করায় আদালতে বাদীর উপরও হামলা। বলা হচ্ছে রূপের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক নারী শান্তা ইসলামের কথা। সবশেষ 3.5 বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে সে। পুলিশ বলছে মামলা হয়েছে, আইনগত পদক্ষেপ নিচ্ছেন তারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সালাউদ্দিন রাসেল। ওই যে বলে না, সয়ে গেলেই দুঃখই হয় সুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ ছড়ানো শান্তা ইসলামের রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চরিত্র। দেশ টিভির অনুসন্ধান বলছে পরকীয়া আর একের পর এক হত্যাকাণ্ডের মূল হোতা এই শান্তা ইসলাম। কদিন আগে 3.5 বছরের শিশু তাকবীরকে পিটিয়ে মাথার খুলি আলাদা করে ফেলে সে। নিউরোসায়েন্সের আইসিইউতে টানা 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় তাকবীর। 6 এপ্রিল নিভে যায় তার প্রাণ প্রদীপ। কেন শিশু তাকবীরের উপর এমন বর্বরতা জানতে সাভারের উদ্দেশ্যে দেশ টিভি টিম। ভাকুরতার মোগরকান্দার এ বাড়িটিতে থাকত শিশু তাকবীর। স্থানীয়রা জানায় বছর 3 আগে শান্তার সাথে তাকবীরের বাবা মাহমুদুল হাসান মুকুল জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুরু হয় পারিবারিক কলহ। মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে তাকবীরের মা নিপা আক্তার। এরপর শান্তা তার স্বামীকে ছেড়ে সংসার শুরু করে তাকবীরের বাবা মুকুলের সাথে। তবে সেখানে শিশু তাকবীরকে সহ্য করতে পারত না শান্তা। কারণে অকারণে তাকবীরের উপর চালাতে থাকেন অমানসিক নির্যাতন। ছেলের বাইরে তো দিত না, তো বাসার ভিতরে রাখতো। বোরাইতে উঠলো, আমরা ওই যে শুনতাম, আবাজ শুনতাম, মায়ের আবাজ শুনতাম। মাঝে মাঝে শব্দ হইতো, এই এতটুকুই জানতাম। এই যেমন কান্নাকাটির আওয়াজ, এতটুকুই। ওই যে মেয়ে মহিলাটা আর কি বাচ্চা ডাক মারতো, ওনার তো অরিজিনাল মা না, ওনার হলো সৎমা আর কি, বাচ্চাটার সৎমা। বোন আর ভাগিনা হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছে তাকবীরের মামা নাজমুল। তবে বেপরোয়া শান্তা আদালতেই হামলা চালায় নাজমুলের উপর। এখন তার মনে একটাই প্রশ্ন, বোন আর ভাগিনা হত্যার বিচার কি আদৌ মিলবে? আমার বোন মারা যাওয়ার পরে সবচেয়ে বড় বাধা ছিল আমার ভাগ্নে। তো আমার বোন মারা যাওয়ার পরে আমার ভাগ্নেকে বিভিন্নভাবে টর্চার করা হতো, মারধর করা হতো। ওর দাদির বাসায় যখন ছিল, আমরা তো দাদির বাসায় যখন ছিল, আমার মা গেলেই দেখতে পারতো বিভিন্নভাবে মায়ের দাগ। বিষয়টি নিয়ে সাভার থানা পুলিশ বলছে পিটিয়ে আহত করার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে আদালতে আবেদন করেছেন তারা। বিজ্ঞ আদালতে 302 ধারা অর্থাৎ হত্যা মামলাটা যুক্ত করে দেই, এটা বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। অর্থাৎ এই আহত মামলাটাই হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। তাকবীরের মা নিপা আক্তারের আত্মহত্যার ঘটনায় করা মামলার তদন্ত করেছে পিবিআই। সেখানে শান্তার পরকীয়া আর আত্মহত্যার প্ররোচনার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছে তদন্ত কর্মকর্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বুধবারের টানা বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও ভুগিয়েছে নগরবাসীকে। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এই শিমেলের প্রতিবেদন। মার্চ, এপ্রিল, মে এ 3 মাস কালবৈশাখী ঝড়ের সময়। এ সময় বেশি সময় ধরে বৃষ্টিপাত না হলেও সহসা হয়ে থাকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বুধবার ঢাকায় 31 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এর পরিমাণ বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 4-5 দিন মোটামুটি সারা দেশেই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তো বা কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বর্ষণও হতে পারে, এরকমভাবে হতে পারে। যেমন ঢাকা আজকে অনেক সময় নিয়ে বৃষ্টি হচ্ছে,
কারণ একটার পর একটা ক্লাউড সেল ঢাকার দিকে আসছে এবং বৃষ্টি দিয়ে দিয়ে আসতে যাচ্ছে। এদিকে গত চৈত্র মাস থেকেই দেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা কিছুটা কম থাকলেও 20 এপ্রিলের পর সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে বড় বা ভারী বর্ষণ হতে পারে আগামী 4 থেকে 5 দিন। তারপরে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে। আর বৃষ্টির প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। তখন হয়তো মাসের শেষের দিকে গিয়ে আমরা হয়তো আবার একটা হিট বা তাপ প্রবাহ পেতে পারি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বজ্রপাত প্রবণ এলাকা হওয়ায় এই মৌসুমে কৃষক সহ সারা দেশের মানুষকে সতর্ক করে আবহাওয়াবিদ বলেন, বজ্রপাতের সময় মানুষ যেন নিরাপদ স্থানে অবস্থান করে। হঠাৎ করে উত্তর পশ্চিম আকাশে মেঘলা হয়ে আসছে, তার মানে একটা কোনো কারণ আছে। আগে থেকে নিরাপদ অবস্থানে যায়। নিরাপদ অবস্থান মানে কি মাঠের মধ্যে একটা ছাউনি তৈরি করে আছে, এখানে গিয়ে দাঁড়ালাম তো হবে না, এখানেও স্ট্রাইক করতে পারে বজ্রপাত। গাছের নিচে গিয়ে দাঁড়ালাম তাও হবে না, কোনো দিয়ে কিংবা আঙ্গুল দিয়ে মাটিতে শুয়ে পড়লাম, গুহায় আসলাম তাও হবে না। একমাত্র গড় হলো সবচেয়ে নিরাপদ স্থান। এবং ঘরের মধ্যে কোথায় থাকতে হবে, জানালার পাশে যাওয়া যাবে না, ঘরের নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে। আগামী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জাতীয় পতাকা উত্তোলন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে ভোর 5:43 সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল ফারুকী আজম বীর প্রতীক। এ সময় মেহেরপুর পুলিশের পক্ষ থেকে উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া 17 এপ্রিল 1971 সালে গার্ড অব অনার প্রদানকারীদের মধ্যে বেঁচে থাকা 2 জন আনসার সদস্য সিরাজ উদ্দিন, আজিমউদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়। একসময় জাতীয় পার্টির নেতা, পরে আওয়ামী লীগে যুক্ত হয়ে গড়ে তোলেন অপরাধের রাজত্ব। কারো জমির উপর নজর পড়লে ভয়ভীতি দেখিয়ে দখল করে টাঙিয়ে দেন সাইনবোর্ড। বাধা দিলেই আসে হামলা মামলার হুমকি। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সান্নামাত হত্যা মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে আছেন ভূমিদস্যু খ্যাত এই মন্টু শরীফ। মাদারীপুর থেকে শিবশঙ্কর রবি দাসের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার 3 প্রবাসী ভাই মোফাজ্জল, একরাম ও এমদাদুল হাওলাদার 2008 সালে সাব কবলা মূলে মুবারক হুসাইনের কাছ থেকে 22% জমি কিনে মিউটেশন করেন তারা। পরে মোফাজ্জল চলে যান ইংল্যান্ডে আর একরাম ও এমদাদুল পাড়ি জমান ইতালিতে। জমি দেখাশোনার দায়িত্ব দেয়া হয় মোফাজ্জলের শালিকা শামিমা আক্তারকে। এরপরই জমির ওপর নজর পড়ে ভূমিদস্যু খ্যাত মনোয়ার হোসেন মন্টু শরীফের। হঠাৎ রাতের আধারে লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড বসিয়ে দেন তিনি। বাধা দিলে দেখায় মামলা আর হামলার ভয়। তাদের মতো মঞ্জুর ইসলাম, রিনা বেগম সহ অসংখ্য মানুষ এমন ঘটনার শিকার। ভুক্তভোগীদের অভিযোগ, ভুয়া কাগজপত্র বানিয়ে নিজের লোকজন নিয়ে জমি দখল করে একের পর এক বাণিজ্য করেন মন্টু শরীফ। আমরা জমি কিনছি মোবারক প্রিন্সিপাল থেকে, আর উনি বলছে যে মালিকের থেকে বায়না করছে। এটা নিয়ে মামলা আমরা লড়তেছি, কিন্তু সে ওইখানে জমিটা দখল করে নিছে। পৈতৃক সম্পত্তি, সেই জায়গায় আমরা যদি যাই তাই আমাদের মারধর করে। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সান্নামাত হত্যা মামলার আসামি হওয়ায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন এই ভূমিদস্যু। নিয়ম মেনেই জমিতে সাইনবোর্ড দিচ্ছেন বলে মুঠোফোনে দাবি করেন তিনি। টোটালে 18% আমাকে দিবে আর 4% উনি রাখবে, তো উনি বায়না আমার সাথে 22%ই করছে। বর্তমানে একটা জমি বিক্রি হলে এখন কি কোনো জমি আর এক জমি আরেকজনে বায়না করার সুযোগ আছে? হত্যা মামলার আসামি ও জমি দখলবাজ এই অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওনাকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এইটাকে আমরা আরো বেগবান করব, যাতে অচিরেই তাকে ধরে আইনের কাছে সোপর্দ করা যায়। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ক্ষমতায় বলিয়ান হয়েই মন্টু শরীফ ভূমি দখলের নেশায় মেতেছিলেন বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এ নিয়ে আলোচনাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। বৈঠক কখন শুরু হবে, কি নিয়ে আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা?
চৈতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার ঠিক সামনে এবং ঠিক 10 সেকেন্ড আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এবং আপনি জানেন দীর্ঘ 15 বছর পর এইরকম ধরনের পাকিস্তানের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক হচ্ছে না। এবং আপনি আরও জানেন যে এই মাসের শেষের দিকে অর্থাৎ 27 তারিখে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সেই জন্যই কিন্তু এই এফওসিটা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৈঠকটি শুরু হবে। আমরা আশা করছি বেলা 10:30 নাগাদ এই বৈঠকটি শুরু হয়ে যাবে, যেহেতু উনি কেবলই প্রবেশ করলেন। এবং আপনি জিজ্ঞেস করেছেন যে কি কি বিষয় নিয়ে বৈঠকে আলাপ হতে পারে, তো আপনাকে জানাতে চাই যে এই বৈঠকটি মূলত একটি বাণিজ্যিক বৈঠক হতে যাচ্ছে। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়ন করার জন্য, সম্পর্ককে আরও অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য বৈঠকটি হতে পারে। দুই দেশের ট্যুরিজম খাত নিয়ে ওনারা কাজ করতে পারেন, সেই সাথে সরাসরি ফ্লাইট চালু করার ব্যাপারেও তারা কাজ করতে পারেন। এবং আপনি জানেন যে 71-এর সময় কিছু অমীমাংসিত বিষয় ছিল, সেই অমীমাংসিত বিষয়গুলো হয়তো পাকিস্তানের সাথে সমাধানের জন্য আলাপ হতে পারে। এবং এই বৈঠকটি আলাপের পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই যে অমীমাংসিত বিষয় নিয়ে আলাপের পাশাপাশি সহ নানা যে বিষয়গুলো এখনও সমাধান আমরা পাইনি, সেই সমাধান করার জন্য হয়তো এই ধরনের আলাপ হতে পারে। এছাড়া আপনাকে জানাতে চাই যে 2 দিন আগেই প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট থেকে বলা হয়েছিল যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক, দুই দেশের মধ্যকার এই বৈঠক মূলত সার্কভুক্ত দেশ হওয়ায় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন। এবং এই জন্যই ধরেন পাকিস্তানের যারা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন তারা এই মাসে বাংলাদেশে আসছেন। এবং সেই সাথে জানাতে চাই কিছুদিন আগেই স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশ থেকে জুলাই আহত 31 জন তারা উচ্চতর চিকিৎসার জন্য পাকিস্তানে যাবেন এবং পাকিস্তানে সে চিকিৎসা নেবেন। তো সেই বিষয়েও বৈঠকে আলাপ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে বৈঠক শেষেই জানা যাবে আসলে বৈঠকে তারা কি আলোচনা করেছেন কিনা। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি। মোহনা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সবশেষ খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। 4 আগস্ট লাঠি হাতে প্রকাশ্যে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া কুষ্টিয়া পৌরসভার দুর্নীতিবাজ সার্ভেয়ার আব্দুল মান্নান এখনো রয়েছে বহাল তবিয়তে। 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, চাকরিও করছেন স্বপদে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি প্রমাণ মিললেও অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়, ক্ষুব্ধ জেলাবাসী। ইরফান রানা ক্যামেরা, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই গত 4 আগস্ট কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মাঠে নামে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেয় ছাত্র জনতার বিপক্ষে, যার 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, পৌরসভায় চাকরিও করছেন বহাল তবিয়তে। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আমরা নিজেরা দেখেছি যে তারা এই সার্ভেয়ার মান্নান, যিনি এই আতা হানিফের দোসর, তিনি হচ্ছে এই ছাত্রদের এগেনস্টে লাঠি হাতে কিন্তু ভূমিকা পালন করেছিল এবং আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। কিন্তু তারপরেও কোন শক্তির বলে এই মান্নান এখনও এই প্রশাসনের এই পৌরসভাতে এখনও আছে, এটা আমাদের মাথায় আসে না। আমাদের ছাত্র জনতার আন্দোলন যাতে বেগবান না হয় সেজন্য সে আমাদের উপরে হামলা করেছিল। শুধু তাই নয়, দুর্নীতির বরপুত্র খ্যাত সার্ভেয়ার আব্দুল মান্নান গত 17 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায় পরিণত করেছিলেন কুষ্টিয়া পৌরসভাকে, যার প্রমাণও মিলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে। তারপরেও রাজনৈতিক প্রভাবে থেকেছেন স্বপদেই, জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। টাকা ছাড়া তার নিঃশ্বাস নেয় না সে। মানুষের সাথে কথা বলতে গেলে আগে টাকা দাও, তারপরে এই বিষয়ে কথা বলে। দুর্নীতি শেষ নাই, প্রতিটা পদে পদে তার দুর্নীতি। কেন জানি অদৃশ্য সেই শক্তির বলে এই মান্নানের দুর্নীতির অভিযোগ বারবার মিডিয়াতে আসছে, বারবার দেখছি তাকে ট্রান্সফার করা হচ্ছে বা এই করা হচ্ছে ওই করা হচ্ছে, কিন্তু মান্নানের জায়গায় বসে আছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তারা, দ্রুত সময়ের মধ্যেই নেবেন ব্যবস্থাও। শুরু থেকেই তার বিষয়ে যত অভিযোগ আছে সেটা তদন্ত করে তারপরে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব এবং যত দ্রুত সম্ভব।
ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ এই সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পিরোজপুরের সরবকাঠি পৌরসভার ডাম্পিং এর জন্য জমি কিনে সাবেক মেয়র গোলাম কবির প্রায় $1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। 2 একর 53% এই জমি সরকারি মূল্য 59,38,000 টাকা হলেও জমিদাতা রোজিনা বেগম পেয়েছেন মাত্র 10 লাখ টাকা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পিরোজপুর সরবকাঠি পৌরসভার ডাম্পিংয়ের জন্য 2024 সালের 13 মে নেসারাবাদ উপজেলার জলাবাড়ি মৌজার 2 একর 53% জমি ক্রয় করে 38,000 টাকা, যার দাতা রোজিনা বেগম ও গ্রহীতা পৌরসভার পক্ষে সাবেক মেয়র গোলাম কবির। দলিল সম্পাদনের আগে রোজিনাকে বিভিন্ন ধাপে 5 লাখ টাকা দেয় পৌরসভা। তবে দলিল সম্পাদনের অ্যাকাউন্টে 59,38,000 টাকা জমা করে পৌরসভার সচিব সাইফুর রহমান খান। গোলাম কবিরের নির্দেশে 15 মে রোজিনার চেক বইয়ে 2টি স্বাক্ষর নিয়ে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা রেখে বাকি টাকা তুলে নেন সচিব সাইফুর রহমান। রোজিনা জানান তিনি পৌরসভাকে জমি বিক্রি করলেও পেয়েছেন মাত্র 10 লাখ টাকা, যদিও জমির মূল্য দলিলে 59,38,000 টাকা। গোলাম কবিরের কাছে আমি জায়গা বিক্রি করছি, 10 লাখ টাকা বিক্রি করছি, ভাঙ্গে ভাঙ্গে আমারে টাকা দিছে। সব টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলে জানান সরবকাঠি পৌরসভার সচিব সাইফুর রহমান খান। যে মহিলার কাছ থেকে উনি সম্পত্তি ক্রয় করে, সেখানে উনি টাকা দেয় 10 লক্ষ এবং যেই সম্পত্তিটা ক্রয় করতে ছিল তাকে দেওয়া হয় 2 লক্ষ। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে সব অভিযোগ অস্বীকার করেন সাবেক মেয়র গোলাম কবির। অফিশিয়াল সকল ফর্মালিটিস মেইনটেইন করিয়া তার সাথে কেনাবেচা করা হয়েছে এবং সেই মোতাবেক সবকিছু অফিশিয়ালি এগুলো ব্যবস্থা করা। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার রায়হান মাহমুদ। জমি সংক্রান্ত যে একটা অভিযোগ আছে, জনক রোজিনা উনি আমার কাছেও আসছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে, উনি আমার কাছে অভিযোগটা দিয়ে গেছেন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করেছি, যেহেতু এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে, এটা থানায়ও জানানো হয়েছে। সাবেক মেয়র গোলাম কবিরের দুর্নীতি খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক বিচারের দাবি ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।